সালেহা স্নিগ্ধতাকে নিয়ে স্তব্ধের ঘরে যাচ্ছে। অরিত্রী শিকদার রাতুল শিকদারকে হুঙ্কার দিয়ে, ওই মেয়ে স্তব্ধের ঘরে থাকবে? তাহলে আর কোথায় থাকবে? তুমি জানতে না আমি আমার বোনের মেয়ে নাতাশার সঙ্গে স্তব্ধের বিয়ে ঠিক করেছি? সব কথাবার্তা ঠিক, তারপরে তুমি এই কাজটা করলে। এখন আমি রুষাকে মুখ দেখাবো কিভাবে? রশির সঙ্গে আমরা কথা বলে নিব। দরকার হলে নাতাশার জন্য আমি ভালো একটা ছেলে খুঁজে দিব। তারপরও তুমি এমন করো না। মেনে নাও স্নিগ্ধতাকে। মেয়েটা অনেক ভালো। এই বিয়ে আমি মানি না, আর কখনো মানবো না। এই মেয়েকে স্তব্ধের জীবন থেকে সরিয়ে দিয়ে নাতাশার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব। বলেই হন হন করে চলে গেলেন অরিত্রী শিকদার। রাতুল শিকদার দীর্ঘশ্বাস ছেড়ে, স্নিগ্ধতাকে এই বাড়িতে স্থায়ী করতে হলে অনেক লড়াই করতে হবে। সকাল হলেই মায়ের সঙ্গে কথা বলতে হবে। স্তব্ধ ফ্রেশ হয়ে বিছানায় অর্ধ শুয়ে মোবাইল টিপছে। সালেহা স্নিগ্ধতাকে স্তব্ধের ঘরে নিয়ে এসে, স্তব্ধ বাবা, এই নাও তোমার বউ। ভাইজান কইছে নতুন বউরে তোমার ঘরে রাইখা যাইতে। স্তব্ধ ভ্রু জোড়া কুচকে সামনে তাকালো। স্নিগ্ধতার মুখে ঘুমটা টানা মুখ দেখা যাচ্ছে না। বিয়ে করালো জোর করিয়ে, এখন আবার ঘরও দখল করাবে? বাহ! কিছু করার নাই, আমি গেলাম। সালেহা দরজা চাপিয়ে চলে গেল। সালেহা স্তব্ধদের বাড়িতে অনেক বছর ধরেই কাজ করে। স্নিগ্ধতার ভেতরে ভয় কাজ করছে। এক পলকে একবার স্তব্ধকে দেখে নিল। মোটামুটি ফর্সা মুখের গড়নটা বেশ সুন্দর, চিকনও না আবার মোটাও না। ছাঁটা দাড়ি, চুলগুলো সুন্দর করে কাটা, এতে দেখতে বেশ লাগছে। স্তব্ধ স্নিগ্ধতাকে ধমক দিয়ে, এই মেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। স্নিগ্ধতা কিছুটা কেঁপে উঠল, ভয়ে ঠোঁট জোড়া কাঁপছে। স্তব্ধ বিছানা থেকে নেমে স্নিগ্ধতার কাছাকাছি এসে, কথা কানে যায়নি নাকি কানে শুনো না? স্তব্ধের এভাবে কাছে আসাতে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অনেক কষ্টে বলল, কি পরবো? আচ্ছা দাঁড়াও, আমি আসছি। বলে স্তব্ধ ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধতা ঘুমটা উঠিয়ে আশেপাশে দেখে নিল ঘরটা খুব গোছানো আর দামি দামি জিনিস দিয়ে সাজানো। মিনিট দুয়েক পর স্তব্ধ ঘরে এসে দরজা আটকে দিল। তারপর স্নিগ্ধতার দিকে একটা শাড়ি ছুঁড়ে দিয়ে, ফ্রেশ হয়ে এটা পরে নিও, ওইখানে সোফা আছে, ঘুমিয়ে পড়বে। তোমাকে আমি বউ হিসেবে মানি না, মানতেও পারবো না, তাই আমার থেকে দূরে থাকবে। স্নিগ্ধতার দিকে না ঘুরেই কথাগুলো বলে বিছানায় গিয়ে উল্টো দিক ফিরে শুয়ে পড়ল স্তব্ধ। স্নিগ্ধতা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারাদিনের এত ক্লান্তি দূর করতে একেবারে গোসল করে বের হলো স্নিগ্ধতা। একবার স্তব্ধের দিকে চোখ বুলিয়ে সোফায় গিয়ে বসল। স্তব্ধ পূর্বের মতো শুয়ে আছে। স্নিগ্ধতাও লাইট নিভিয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো কি করতে চলেছে তার সঙ্গে, কোথায় গিয়ে দাঁড়াবে সম্পর্কটা। হঠাৎ করে মুখের উপর পানি পড়তেই হুড়মুড় করে ঘুম থেকে উঠে গেল স্নিগ্ধতা। সামনে তাকিয়ে স্তব্ধকে দেখেই থমকে গেছে। ভেতরকার ভয়গুলো আবারও জেগে উঠেছে। স্তব্ধ হাঁটু মুড়ে স্নিগ্ধতার সামনে বসে আছে, হাতে জগ, মোহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আজই প্রথম স্নিগ্ধতার মুখশ্রী দেখতে পেয়েছে স্তব্ধ। স্নিগ্ধতা অতটা ফর্সা না হলেও এক কথায় সুন্দরী বলা যায়। চিকন ঠোঁট, টানা টানা চোখ, চাহনিতে অনেক মায়া আছে। পিঠ পর্যন্ত পাতলা কালো চুল। স্তব্ধ এক হাত স্নিগ্ধতার গালে রাখতেই স্নিগ্ধতা কেঁপে উঠল, যা স্তব্ধ বুঝতে পেরেছে। ভীতু স্নিগ্ধতাকে তার কাছে অনেক ভালো লাগছে। দৃষ্টি যেন সরছেই না। স্পর্শটা আরো গভীর করতেই কাঁপা কাঁপা কণ্ঠে স্নিগ্ধতা বলল, কি হয়েছে? আমি কি করেছি? পানি দিলেন কেন? স্তব্ধের এবার ধ্যান ভাঙল। এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে, তোমাকে সোফায় ঘুমাতে বলেছিলাম, কিন্তু তুমি ঘরের মাঝখানে মেঝেতে ঘুমিয়েছো কেন? স্নিগ্ধতা আশেপাশে তাকিয়ে নিজেকে মেঝেতে আবিষ্কার করতেই রাতের কথা মনে পড়ল। আসলে সোফায় ঘুমোতে পারছিলাম না, তাই এখানে শুয়েছি। আমাকে বললেই তো হতো। আপনি ঘুমাচ্ছিলেন। ফ্রেশ হয়ে নিচে আসো। স্নিগ্ধতা মাথা নাড়িয়ে উঠে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল, পেছন থেকে স্তব্ধ ডেকে, এই মেয়ে, ফ্রেশ হতে যে যাচ্ছ, পড়বেটা কি?
স্নিগ্ধতা পেছনে ঘুরে, এই শাড়িটা রাতেই তো গোসল করে পরলাম, এখন আপাতত এটা দিয়েই হয়ে যাবে। ছি, নোংরা মেয়ে বাসি পোশাক পরে থাকবে কি করে? সোফায় গিয়ে বসো, আমি শাড়ি নিয়ে আসছি। স্তব্ধ কোনো উত্তর দিল না, বেরিয়ে গেল। স্নিগ্ধতা দাঁড়িয়ে বিড়বিড় করছে। রাতেই তো গোসল করে এই শাড়ি পরলাম, আর সাথে সাথে বাসি হয়ে গেছে। বড়লোকদের কত কারবার। স্তব্ধ ঘরে চলে আসলো, হাতে একটা নীল রঙের শাড়ি স্নিগ্ধতার দিকে এগিয়ে দিয়ে। এবার যাও। স্নিগ্ধতা শাড়ি নিয়ে চলে গেল। স্তব্ধের ধারণা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দিনে 3 থেকে 4 বার গোসল করা উচিত। তাই সে নিজেও বাইরে থেকে এসেই গোসল করে। ঘুমানোর পূর্বে গোসল করে আবার ঘুম থেকে উঠে জিম করেই গোসল করে। এতে অরিত্রী শিকদার অনেক রাগারাগি করলেও স্তব্ধ নিজেকে বদলায়নি। বুঝলে মা, স্নিগ্ধতা মেয়েটা খুব ভালো। আগেও অনেকবার দেখা হয়েছে। একবার তো আমার জীবন পর্যন্ত বাঁচিয়েছিল। পানির পেকটা ফেলে আরেকটা পান বানাতে বানাতে রাহেলা বেগম বললেন, তোর জীবন বাঁচিয়েছে কিভাবে? আমার ব্লাড প্রেশার আছে, জানোই তো। ড্রাইভার ছুটি নিল না কিছুদিন আগে, তখন নিজেই গাড়ি নিয়ে বের হয়েছিলাম। রাস্তায় জ্যামে আটকে গিয়েছিলাম। বাইকে কি গরম, গাড়ির এসিটাও খারাপ ছিল। ড্রাইভার তো বললই না। ওই রাস্তার মধ্যে হঠাৎ করে প্রেশার হাই হয়ে গেল। কেউ এগিয়ে এলো না, কিন্তু কোত্থেকে যেন মেয়েটা আসলো, সিএনজি করে আমায় হাসপাতালে নিয়ে গেল। কজনই বা অপরিচিত মানুষের বিপদে এগিয়ে আসে। এই মেয়েটাই সেদিন তোকে হাসপাতালে নিয়ে গেছিল? মা। তারপর মিস্টার সঞ্জিতের সঙ্গে দেখলাম, জানলাম ওনার বড় মেয়ে স্নিগ্ধতা। মেয়েটার আচার ব্যবহার অনেক সুন্দর, তাই সুযোগ হাতছাড়া করলাম না। স্তব্ধের বউ করে বাড়িতে নিয়ে আসলাম। কাউকে জানানোর মতো পরিস্থিতি ছিল না। সব বুঝলাম, কিন্তু বৌমা কি মানবে? তার উপর দাদুভাই, দাদুভাই কি সম্পর্কটার মধ্য মানিয়ে নিতে পারবে? স্তব্ধের কথা বাদ দাও তো। ও খাপছাড়া ছেলে, মায়ের আশকারাতে এমন হয়েছে। তবে আমার জানা মতে কোনো মেয়ে ওর জীবনে নেই। কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। স্নিগ্ধতা মায়ের উপর ভরসা আছে। আর অরিত্রীকে তুমি সামলে নিও। বৌমা তো তার বোনের মেয়ের সঙ্গে দাদুভাইয়ের বিয়ে ঠিক করেছিল। আমি আরো তোমার ভরসায় আছি। আর তুমি কিনা এসো বলছো? তুমি সব বুঝে নিও, সব দায়িত্ব তোমার। আচ্ছা আচ্ছা, আগে নাত বউকে দেখি, জানি যখন আমার নাতির জন্য ঠিক মনে হবে তখনই ওকে বাড়িতে স্থায়ী করার দায়িত্ব আমার। রাহেলা বেগম রাতুল শিকদারের মা। বাড়ির কর্তৃত্ব অরিত্রী শিকদারের হাতে দিয়ে দিলেও সবকিছু ওনার অনুমতি নিয়েই করা হয়। অরিত্রী শিকদার শাশুড়িকে অনেক মান্য করেন, মান্য করাটাই স্বাভাবিক। স্তব্ধের মা শিকদার বাড়ির বউ হয়ে আসার পর থেকে শাশুড়ির অনেক ভালোবাসা পেয়েছেন, সবসময় ওনার মায়ের মতো ব্যবহার করেছেন। সালেহা দরজার কাছে এসে, চাচি, ভাইজান আপনার ঘরে নাস্তা করার জন্য ভাবি ডাকতেছে। রাহিলা বেগম খাবার টেবিলে গিয়ে বসলেন। অরিত্রী শিকদার খাবার টেবিলে রেডি করে বসেছিলেন। রাহিলা বেগম জিজ্ঞেস করলেন, স্তব্ধ দাদুভাই কোথায় বৌমা? অরিত্রী শিকদার কিছু বলতে যাবেন তার আগেই স্তব্ধ চলে আসলো। চেয়ার টেনে বলল, এই তো দিদান, চলে এসেছি। রাহিলা বেগম মৃদু হেসে, একা একা চলে এলে যে? তোমার বউ কোথায়? শুনলাম রাতে নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছো। স্তব্ধের মুখটা মলিন হয়ে গেল। ঠপ করে চেয়ারে বসে পড়ল। তারপর একটু থেমে উত্তর দিল, বিয়ে কি আর শখে করেছি? তোমার ছেলে বিয়ের দাওয়াত খাওয়াতে নিয়ে ব্ল্যাকমেইল করে উল্টো আমায় বিয়ে দিয়ে দিল। বিয়ে যেভাবেই হোক হয়েছে তো, বউ তো পেয়েছো। এখন সেই বউটা কোথায়? আমায় একটু দেখাও। অরিত্রী শিকদার ভেতরে ভেতরে অনেক রেগে আছেন। তারপরেও শাশুড়ির সামনে নিজেকে শান্ত করার চেষ্টা করে, মা, এই বিয়ে আমি স্তব্ধ কেউই মানি না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্সটা করিয়ে দেব। সে কি বৌমা, স্তব্ধ দাদুভাই কি কাউকে পছন্দ করে নাকি? স্তব্ধ হকচকিয়ে গেল। কাউকে পছন্দ হলে তুমিই জানতে পারতে দিদান। তাহলে তোমার মম ডিভোর্সের কথা বলছে কেন? স্তব্ধ নিরুত্তর। অরিত্রী শিকদার বললেন, মা, আপনি সব জানার পরেও কেন এসব কথা বলছেন?
আচ্ছা মা, আপনি কি চাইছেন? মেয়েটা এই বাড়িতে থাকুক?